চলো প্রথম প্রশ্ন খেয়াল করো, বলছে প্রাণীবিদ্যার জনককে। খেয়াল করো ভাইয়া, প্রাণীবিদ্যার জনক, জনক বললে আমি একটা কথাই বলি ভাই, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল সাহেব। প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল সাহেব। এবং যদি বলে এই যে থিওফ্রাস্টাস, তাকে কিসের জনক বলা হয় জানো? থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। থিওফ্রাস্টাসকে কি বলা হয় বলতো? উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। লিনিয়াস সাহেবকে কি বলে জানো? এগুলোও শিখে রাখো। তিনি হচ্ছেন নামকরণের, এই যে প্রাণীদের যে নামকরণের জনক, ঠিক আছে? তিনি হচ্ছেন নামকরণ, এক এক প্রাণীর কি কি নাম দেওয়া হবে সেই জনক হচ্ছেন এই যে ক্যারোলাস লিনিয়াস সাহেব। ওকে, ডারউইন কি নিয়ে কথা বলছেন? ডারউইন হচ্ছেন বিবর্তনের জনক, তাই না? বিবর্তন নিয়ে ডারউইন সাহেব অনেক কথা বলছেন, বিবর্তনের ব্যাপার সেপারে। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, অ্যারিস্টটল হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, প্রাণীবিদ্যার জনক। দেখো সিলোমহীন পর্ব কোনটি? আচ্ছা, এই যে সিলোম, সিলোম কি একটা গহ্বর? সিলোম কি একটা গহ্বরের মতো। এখন কার সিলোম নাই? এই যে সিলোম আছে কি নাই, এইটার উপরে ভিত্তি করে আমরা তিন রকমের ভাগ করি। যেমন দেখো, যাদের সিলোম নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, ঠিক আছে? অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট হচ্ছে ভাই প্লাটিহেলমিনথেস। অ্যাসিলোমেট কারা? প্লাটিহেলমিনথেস, এটা মাথায় রাখো। অ্যাসিলোমেট হচ্ছে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এরপরে আরেকটা প্রকার আছে সিউডোসিলোমেট। কি? সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট কারা? সিউডোসিলোমেট হচ্ছে যাদের গহ্বর আছে কিন্তু আবরণ নাই, তোমার হচ্ছে পেরিটোনিয়াম, পর্দা নাই, তাদেরকে বলে সিউডোসিলোমেট, মানে অর্ধেক, আধা আধা জিনিস আছে। তো এইটার উদাহরণ কারা জানো? নেমাটোডা, ঠিক আছে? সিউডোসিলোমেট কারা? নেমাটোডা, এরা হচ্ছে তোমার এই যে সিউডোসিলোমেট, নেমাটোডা মূলত। আচ্ছা, তারপরে আসো, নেমাটোডার সাথে এখানে রোটিফেরা আছে। রোটিফেরা, রোটিফেরা, কিনোরহাইনসা, এই তিনটা, এটা আমরা মনে রাখতে পারি। নিমা রুটি কিনেছে, নিমা রুটি কিনেছে, নেমাটোডা, রোটিফেরা, কিনোরহাইনসা। ওকে, এই তিনটা হচ্ছে সিউডোসিলোমেট। আরেকটা হচ্ছে ইউসিলোমেট। কি বলছে? ইউসিলোমেট। ইউসিলোমেট কারা? যাদের প্রকৃত একটা সিলোম আছে, তারা হচ্ছে এই যে মলাস্কা থেকে শুরু করে, হ্যাঁ, মলাস্কা থেকে এই যে করডাটা, মলাস্কা থেকে তুমি যা বলো, আর্থ্রোপোডা, অ্যানেলিডা, একাইনোডার্মাটা, সবাই হচ্ছে ইউসিলোমেট। তার মানে তাদের প্রকৃত সিলোম আছে, প্রকৃত সিলোম আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমাদের মাথায় রাখতেই হবে। ওকে, তাহলে এখানে উদাহরণটা কি? সিলোমবিহীন পর্ব, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। ওকে, সিলোমবিহীন পর্ব কোনটা? অ্যাসিলোমেট, প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এরপরে দেখি সিলোমের এই উদাহরণগুলো কিন্তু মাস্ট আসবে, সো এটা ভালো করে পড়ে রাখবা। দেখো, কোন পর্বের প্রাণীদের সিউডোসিলোমেট বলা হয়? কি বলছে? সিউডোসিলোমেট, ওই যে সিউডোসিলোমেট মানে মাঝামাঝি। অ্যাসিলোমেটে সিলোমই নাই, ইউসিলোমেটে পুরো প্রকৃত সিলোম আছে। সিউডোসিলোমেট হচ্ছে গহ্বর আছে কিন্তু পর্দা নাই। তো এই যে সিউডোসিলোমেট কি বলছিলাম? নেমাটোডা, দেখছো? এটাই আসে, এটাই আসবে। সো সিউডোসিলোমেটের উদাহরণ কি? এই যে নেমাটোডা, রোটিফেরা, কিনোরহাইনসা। ওকে, এই তিনটা নাম আমরা মনে রাখলাম, তাহলে হয়ে গেল। ওকে, এরপরে দেখো অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ? অঞ্চলায়ন। আচ্ছা, অঞ্চলায়ন জিনিসটা কি? কতগুলো খণ্ড মিলে অঞ্চল তৈরি করে। হ্যাঁ, খণ্ড মিলে, অনেকগুলো খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি করে। অথবা এই অঞ্চলটাকে আরেকটা নাম বলা হয় ইংরেজিতে ট্যাগমাটা। কি বলা হয়? শিখে রাখো, ট্যাগমাটা। এখন এই যে ট্যাগমাটা, খেয়াল করো, এটা কাদের দেখা যায় জানো? এরকম অঞ্চল, অনেকগুলো খণ্ড মিলে একটা অঞ্চল। যেমন মনে করো বক্ষ, এটা একটা অঞ্চল, উদর, এটা একটা অঞ্চল, মস্তক, এটা একটা অঞ্চল। এই অঞ্চল দেখা যায় আর্থ্রোপোডাদের। কাদের? আর্থ্রোপোডা, ঠিক আছে? আর্থ্রোপোডাদের আমরা এটা দেখতে পারি। আচ্ছা ফাইন, আর্থ্রোপোডাদের আমরা এই ট্যাগমাটা বা এই অঞ্চলায়ন দেখতে পারি। ওকে, তাহলে আমার অ্যান্সার কি এখানে? আমার অ্যান্সার এখানে হচ্ছে আর্থ্রোপোডা। এখন দেখো, এই খণ্ড যখন আসে, খণ্ড আবার দুই রকমের হতে পারে। দেখা যায় কারো কারো দেহে, কোনো প্রাণীর দেহে সমখণ্ড, ঠিক আছে? সমখণ্ড কাদের দেখা যাবে বলতো? কেঁচো। কাদের? কেঁচোর দেখা যায় সমান খণ্ড। আর অসম খণ্ডকায়ন, যাদের দেখা যায় কোনোটা বড় কোনোটা ছোট, এরকম অসম খণ্ডকায়ন কাদের দেখা যায়? পোকামাকড়। তুমি যত পোকা, তেলা পোকা বলো, ফড়িং বলো, এদের ক্ষেত্রে তুমি দেখবা যে এই যে অসম খণ্ডকায়ন, তার মানে খণ্ডগুলো একটু বড় ছোট এরকম। ওকে, তাহলে কিন্তু দেখো, আমরা প্রত্যেকটা এমসিকিউ এর সাথে কিন্তু আমরা ইন ডিটেইলসে জিনিসগুলো কিন্তু পড়ে নিতে পারতেছি, আলাদা আরো জিনিস। তার মানে আমরা একটা তথ্য পড়ছি না, সাথে করে অ্যাসোসিয়েটেড অনেকগুলো তথ্য আমরা শিখে নিচ্ছি। ওকে, এবার আসো ক্লিভেজ। বলছে প্রশ্নটা কি? দেখো, কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? ক্লিভেজ নিয়ে। সো ক্লিভেজের ব্যাপার যখন আসে, তাহলে আমাদের মাথায় আরেকটা জিনিস আসবে, ক্লিভেজ মানে কি? ক্লিভেজ মানে কি? আচ্ছা, সহজ কথা, ক্লিভেজ মানে হচ্ছে কোষের বিভাজন। হ্যাঁ, কোষের বিভাজন, এই যে মানে জাইগোট থেকে, বা জাইগোট কোষের বিভাজন। ওকে, আর একটু সহজ করে বলে দেই, জাইগোটের বিভাজনকে, হ্যাঁ, জাইগোট কোষের বিভাজনকে ক্লিভেজ বলে। জাইগোট কিভাবে বিভাজিত হচ্ছে? এখন এই ক্লিভেজ তিন রকমের আছে, তোমাদেরকে এখানে বলছে। ক্লিভেজ কয় রকমের ভাইয়া? 3 রকমের, ঠিক আছে? এই যে এর প্রকারভেদটা 3 রকম। আচ্ছা দেখো, একটা প্রথমে আসি ওরিও ক্লিভেজ। ওরিও ক্লিভেজের উদাহরণটা কি? ওরিও ক্লিভেজ মনে রাখো, অর 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 অরতে কি? অরতে আর্থ্রোপোডা। তাহলে ওরিও ক্লিভেজ কাদের থাকবে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকবে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এটা দেখা যাবে।
এরপরে আছে কি, এরপরে আছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ওকে, ক্লিভেজের প্রকারগুলো পড়ে নাও। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা আছে লাস্টে তোমার, এটা আমরা কি বলি, সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। ওকে, সো এখন এদের এই উদাহরণগুলো আমাদের লাগবে। যেমন ওরিওরটা আমরা পড়লাম, আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয়, পার্শ্বীয়, পাশ, দুই পাশ মানে কি, ডান পাশ বাম পাশ, এভাবে মনে রাখো। দ্বিপার্শ্বীয়, ডান পাশ বাম পাশ, এটা কাদের থাকবে? এই যে দুইটা পাশ কাদের থাকবে? আমাদের আছে, দেখছো আমাদের আছে না, এই যে ডান পাশ বাম পাশ। যে কোনো প্রাণী, উন্নত প্রাণীর একটা ডান পাশ আছে বাম পাশ আছে। তার মানে যখনই আমাকে দ্বিপার্শ্বীয় বলবে, আমি বলবো কার নাম? করডাটা। এই যে আমরা তো করডাটা প্রাণী, আমরা কোন প্রাণী? আমরা করডাটা প্রাণী, উন্নত প্রাণী, তাই না? আমাদের মেরুদণ্ড আছে, সব আছে। তো আমাদের এই যে ডান হাত বাম হাত, ডান পা বাম পা বলি না, তাহলে দ্বিপার্শ্বীয় বললে, দ্বি মানে কি দুই, দুইটা পাশ, সো করডাটার নাম আসবে। আচ্ছা, সর্পিল, সর্পিল বা ইংরেজিতে বলে স্পাইরাল ক্লিভেজ। এখন এইটাকে কিভাবে মনে রাখতে পারো? হ্যাঁ, এটা আমরা এইভাবে মনে রাখবো, দেখো স্যাম, 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 স্যাম কেন? এস তে মনে রাখো সর্পিল বা স্পাইরাল। এতে কি? এতে হচ্ছে ভাইয়া অ্যানেলিডা। এতে কি? এতে হচ্ছে ভাইয়া অ্যানেলিডা। এমতে হচ্ছে মলাস্কা। এমতে কি? এমতে হচ্ছে মলাস্কা। তাহলে স্পাইরাল অ্যানেলিডা মলাস্কা, স্পাইরাল অ্যানেলিডা মলাস্কা। তাহলে এই সর্পিল ক্লিভেজের উদাহরণ কি কি? অ্যানেলিডা এবং মলাস্কা। ঠিক আছে, তাহলে আমাদের এটাও হয়ে গেল ভাইয়া, আমরা কিন্তু এই পয়েন্টটাও পড়ে ফেললাম, রাইট? এখন আসো তাহলে এটার অ্যান্সারে, ওরিও ক্লিভেজের অ্যান্সারটা কি চাচ্ছিল? আমি বলছিলাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী কোনটা? এই যে ঘাসফড়িং। ঘাসফড়িং কার? আর্থ্রোপোডার, তাই না? কমন উদাহরণগুলো, কেঁচো হচ্ছে অ্যানেলিডার, তারপরে শামুক এটা হচ্ছে তোমার মলাস্কার, ঝিনুক এটা হচ্ছে একাইনোডার্মাটা। তো যাই হোক, আমরা এখানে ঘাসফড়িং, আর্থ্রোপোডা শেষ। ওরিও ক্লিভেজ কোথায় ঘটবে? ঘাসফড়িং এ ঘটে, আর্থ্রোপোডাতে ঘটে। ঠিক আছে, এই যে আর্থ্রোপোডাতে ঘটে। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের লাগবে, ক্লিভেজ কোথায়, কয় রকমের, উদাহরণগুলো কি কি। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক চলে আসে, প্রতিসাম্যতা। তার মানে কয়টা সমান অংশে একটা প্রাণীকে ভাগ করা যায়? কিভাবে একটা প্রাণীকে আমি সমান দুইটা অংশে ভাগ করতে পারি? এই জিনিসটাকে বলা হয় প্রতিসাম্যতা। ফর এক্সাম্পল, মনে করো এই কলমটাকে, এই কলম বা এই 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 যে এই এটা সাদা বক্স, হ্যাঁ মনে করো এটা একটা সাদা বক্স, এটাকে আমি মাঝখান থেকে ভাগ করলে দুইটা সমান অংশ পাবো। তাহলে এই যে কয় ভাবে ভাগ করলে আমি সমান অংশ পাবো? সমান অংশ হইতে হবে। প্রতিসাম্য মানে প্রতিটা অংশ সমান। এই প্রতিসাম্যতা অনেক রকমের হয়। কয় রকমের হয়? অনেক রকমের। তো এর মধ্যে পাঁচটা, আমরা পাঁচটা নিয়ে জানবো। প্রতিসাম্যতা, প্রতি অংশ সমান। ওকে, সো এক নম্বরে আমরা আসি, প্রথমতেই আমাদের আসে যে আমরা বলি গোলীয় প্রতিসাম্য। আসো, গোলীয়, গোলীয় প্রতিসাম্য। দুই, ওরিও প্রতিসাম্য, ওরিও প্রতিসাম্য। তিন, দ্বি ওরিও প্রতিসাম্য। আমি সংজ্ঞায় যাচ্ছি না, কারণ সংজ্ঞা এমসিকিউতে আসবে না। ঠিক আছে, সংজ্ঞা এমসিকিউতে আসবে না, এমসিকিউতে উদাহরণগুলো আসবে, আমি সেগুলো পড়াবো। এরপরে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এগুলো মাস্ট আসবেই, বোর্ডে এখান থেকে থাকে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর একটা হচ্ছে অপ্রতিসাম্য, মানে যাদের ইয়েই হয় না, অপ্রতিসাম্য। ওকে, এবার আসো গোলীয় প্রতিসাম্য কারা কারা। হ্যাঁ, এটা আমরা মনে রাখতে পারি এইভাবে, গোলা ভরা, গোলা ভরা হেল। কেন গোলা ভরা হেল কেন? দেখো কি বল, গোলা গোলীয় প্রতিসাম্য, ভরা ভলভক্স, ভলভক্স, রা রেডিওলারিয়া, 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 হেল হেলিওজোয়া। হ্যাঁ, হেল কি? হেলিওজোয়া, হেলিওজোয়া। ঠিক আছে, হেলিওজোয়া, গোলা ভরা হেল। আচ্ছা, তারপরে আসো ওরিও প্রতিসাম্য। ওরিও প্রতিসাম্যে আমাকে কি বলছে? ওরিও, ওরিও প্রতিসাম্যতে আমরা মনে রাখবো হাই জেসি। কারা কারা উদাহরণ? হাই জেসি, খেয়াল করো, হাই জেসি। ওকে, হাই জেসি। তো এটাতে আমরা মনে রাখবো হাইড্রা, হাইড্রা, তারপরে হচ্ছে জেলিফিশ, খেয়াল করো জেলিফিশ। ওকে, জেলিফিশ, সি অ্যানিমন, সি অ্যানিমন। ঠিক আছে, এই প্রাণীগুলো এরা হচ্ছে ওরিও প্রতিসাম্য, অর্থাৎ এই ওরিও প্রতিসাম্য প্রাণীগুলোকে ভাগ করলে, সমান লম্বালম্বি ভাগ করলে দুইটা সমান অংশ পাওয়া যাবে। আর গোলীয় মানে হচ্ছে একটা গোল 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 প্রাণী, এদেরকে মাঝ বরাবর ভাগ করলে দুইটা সমান অংশ পাওয়া যাবে। দ্বি ওরিও, এটার উদাহরণ চেক করি আমরা। দ্বি ওরিও, খেয়াল করো, দ্বি ওরিও এটা আমরা মনে রাখতে পারি সি সি দিয়ে, সি সি, দ্বি ওরিও সি সি। সিতে দেখো টেনোফোরা এর একটা প্রাণী আছে, টেনোফোরা পর্বের একটা প্রাণী হচ্ছে সিউলোপ্লেনা, ওর মধ্যেই দ্বি ওরিও। দ্বি ওরিও মানে কি? একটা প্রাণীকে এইভাবে ভাগ করলে, এইভাবে ভাগ করলে ওকে চারটা অংশ বা চারের বেশি, দুইয়ের বেশি সংখ্যক সংখ্যায় ভাগ করা যাবে। ঠিক আছে, কয়টা সমান অংশ পাবো? দুইয়ের বেশি সমান অংশ পাবো, মানে বা চারটা পাবো এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিউলোপ্লেনা, এই উদাহরণটা আসে তোমাদের, এটাও আসছে সিউলোপ্লেনা। ঠিক আছে, তাহলে টেনোফোরা পর্বের একটা প্রাণী সিউলোপ্লেনা, এর হচ্ছে দ্বি ওরিও প্রতিসাম্য আমরা দেখতে পাই। আচ্ছা আসো দ্বিপার্শ্বীয়। হ্যাঁ, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় কি? ওই যে ডান পাশ বাম পাশ মাঝ বরাবর ভাগ করলে দুইটা সমান ডান পাশ বাম পাশ পাবো। এখন আমরা এই জায়গায় একটা জিনিস দেখি, প্রমিত বড় মানুষ, খেয়াল করো, প্রমিত বড় মানুষ। কেন এটা বললাম? প্রমিত বড় মানুষ, আমাদের প্রমিত ভাই আছে ফিজিক্সের। হ্যাঁ, প্রমিত বড় মানুষ কেন? দেখো প্রতে প্রজাপতি, কি এই যে দ্বিপার্শ্বীয় উদাহরণটা দেখো, প্রজাপতি, বতে ব্যাং ব্যাং, আর মতে মানুষ, মানুষ তো নিজ।
মানুষ নিজেও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আমরা কি, কারণ কি দেখো, মানুষকে ভাগ করো ডান পাশ বাম পাশ, পাচ্ছ কিনা? ওকে, অপ্রতিসাম্য। আসো, অপ্রতিসাম্যে কি বলছে? অপ্রতিসাম্য এটাকে আমরা মনে রাখি আস। আস, আসো বা আসো বা আস যেটাই বলতে চাও। আতে কি? আতে আমরা আপেল শামুক। ওকে, আপেল শামুক ভেরি ইম্পর্টেন্ট, আপেল শামুক। আর সতে স্পঞ্জ, স্পঞ্জ। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কারা? এরা হচ্ছে ভাইয়া অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য। ঠিক আছে, তাহলে আমরা এই উদাহরণগুলো কি সবাই বুঝতে পারলাম? এই উদাহরণগুলো আমরা সবাই ক্লিয়ার? দেখছো, তাহলে ভলভক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? এই ধরনের প্রতিসাম্যতা আমরা দেখতে পারি। ঠিক আছে, এই ধরনের প্রতিসাম্যতা আমরা দেখতে পারি। ওকে, ডান। তাহলে এখন ভলভক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় ভলভক্সের ক্ষেত্রে? দেখো তো, ভলভক্সের ক্ষেত্রে আমরা এখানে গোলীয়, দ্বিঅরীয়, অরীয়, দ্বিপার্শ্বীয়। তাহলে ভলভক্স কোনটা? আমরা পড়েছি গোলীয় প্রতিসাম্য। ভলভক্স কি ছিল? গোলীয় প্রতিসাম্য, তাই না? তাহলে এই জিনিসগুলো পড়লে কিন্তু তোমার প্রতিসাম্যতার সব উদাহরণ তুমি পারবা। দেখো, এটা আসছে ভলভক্স আসছে। এরপরে দেখি আমরা আর কি আছে। এই যে দেখো, এবার নেক্সট যে টপিক, তো তোমাদের কিন্তু বললাম আমরা কিন্তু একটা টপিক ধরতেছি, এই টপিকের এগুলো থেকেও বাকি আসবে, সিউলোপ্লেনা আসছে, এগুলোও আসবে। তো এই জায়গাগুলো থেকেই এমসিকিউ ঘুরে ফিরে আসছে। ধরো একবার ভলভক্স আসছে, সামনে অন্য বোর্ডে দেখা যাবে যে তোমার আসছে দ্বিপার্শ্বীয়, একবার আসছে অরীয়। তো এইভাবে করেই কিন্তু প্রশ্নগুলো আসবে। আচ্ছা, ত্রিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী? আচ্ছা, এটা বলছে ত্রিপদী নামের প্রবর্তক। তো প্রবর্তক, ত্রিপদী নামের প্রবর্তক কে? ত্রিপদী নামের প্রবর্তক হচ্ছেন স্লেগেল। স্লেগেল তিনি হচ্ছেন ত্রিপদী নামের প্রবর্তক। এখন দ্বিপদী নামের, এটাও শিখে রাখো, তাহলে দ্বিপদী নামের প্রবর্তক কে? দ্বিপদী নামের প্রবর্তক তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস সাহেব, তিনি হচ্ছেন দ্বিপদী নাম। এখন তুমি বলতে পারো দ্বিপদী নাম মানে কি? দ্বিপদী নাম মানে কি? এই যে ধরো মানুষের নাম কি? হোমো স্যাপিয়েন্স, এটা কি দ্বিপদী? কেন? কেন দ্বিপদী? দ্বিপদী মানে কি? এইটা হচ্ছে তার গণ, এটা হচ্ছে গণ, আর এটা হচ্ছে তার প্রজাতি। হ্যাঁ, এটা হচ্ছে প্রজাতি। এই যে দুইটা পদ, এটা দিয়ে মানুষের নামকরণ, বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। এখন ত্রিপদী নাম হচ্ছে সেখানে এক্সট্রা উপপ্রজাতি নিয়ে কথা বলা হয়, আলাদাভাবে গণ, প্রজাতি, উপপ্রজাতি, এটা নিয়ে কথা বলা হয়। ঠিক আছে, উপপ্রজাতি। ওকে, এটা এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি। তাহলে ত্রিপদী নামের নামকরণ দিচ্ছেন স্লেগেল, দ্বিপদী নামের লিনিয়াস, মানে ক্যারোলাস লিনিয়াস। ওকে, তাহলে এই দুইটা তথ্যই এখানে একই সাথে শিখে রাখলা, তাহলে তোমাদের জন্য ভালো। এখানে আমি তোমাদের এই পরিফেরা পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জাস্ট ওদের শ্রেণীবিন্যাসের লাইনটা শিখাই দিই। তাহলে দেখো, শ্রেণীবিন্যাসের লাইনটা কি? কিংডম, কিংডম, তারপরে কি ফাইলাম, 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 কিংডম, ফাইলাম, ক্লাস, ক্লাস, ফ্যামিলি, ফ্যামিলি, কিংডম, ফাইলাম, ক্লাস, সরি, অর্ডার, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এটা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এইটা হচ্ছে কি? ওর অর্ডার। ঠিক আছে, একটা শ্রেণীবিন্যাসের যে ধাপ আমরা বলি সেই ধাপটা হচ্ছে এটা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এইটা মনে রাখবা। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা যে সর্বোচ্চ শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে এই যে ফাইলাম। সর্বোচ্চ স্তর কোনটা? ফাইলাম। সর্বোচ্চ স্তর হচ্ছে ফাইলাম। আর কিংডম হচ্ছে সার্বজনীন স্তর, মানে সবারই কিংডমে সবাই, কিন্তু ফাইলাম থেকে ভাগটা শুরু হয়, এই ভাগাভাগি শুরু হয় ফাইলাম থেকে, এটা হচ্ছে সার্বজনীন স্তর। ওকে, তাহলে কিংডম হচ্ছে সার্বজনীন স্তর, ফাইলাম হচ্ছে সর্বোচ্চ স্তর। এই দুইটা জিনিস মাথায় রাখবা। ওকে ভাইয়া, এই দুইটা তথ্য মাথায় রাখতে হবে, এই দুইটা তথ্য তোমাদের জন্য লাগবে। ওকে, এবার আমরা আসি পরিফেরা, মানে আমরা পর্ব। তো আমরা জানি আমরা প্রাণী জগৎকে দুইটা মেইন ভাগে ভাগ করি, একটা হচ্ছে করডাটা আর একটা হচ্ছে নন করডাটা। সো করডাটা নন করডাটা যখন আসে, তো করডাটা কারা? যাদের নটকট, জীবনের যে কোনো সময় নটকট ছিল। আর নন করডাটা হচ্ছে যাদের নটকট কোনো কালেই ছিল না, নটকট ছিলই না, ছোটবেলাতেও না, বড়বেলাতেও না, কখনোই তাদের নটকট ছিল না, তাদেরকে আমরা বলি নন করডাটা। এখন নন করডাটার মধ্যে 8টা পর্ব, কয়টা? 8টা পর্ব আছে নন করডাটার মধ্যে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এই 8টা হচ্ছে নন করডাটা। তা আমাদের আগে এই নন করডাটাগুলো নিয়ে জানতে হবে, পরপর বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের জানতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে করডাটার দিকে যাবো। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথমেই আমাকে বলছে পরিফেরা দিয়ে, শুরুটা হয় পরিফেরা। আচ্ছা দেখো, এই যে পরিফেরা, প্রথম নন করডাটার প্রথম পর্ব পরিফেরা। তো পরিফেরা ওকে বলা হয় কি? দেখো, ওকে বলা হয় ছিদ্রালো প্রাণী। ওকে কি বলা হয় বলতো? ছিদ্রালো প্রাণী। ঠিক আছে, মানে ওর দেহে প্রচুর ছিদ্র থাকে, ওর দেহে কি থাকে? প্রচুর ছিদ্র থাকে। আচ্ছা ফাইন, ওর কোষীয় মাত্রা, এই প্রাণীটা কেমন? কোষীয় মাত্রার মানে কি? প্রাণীটা কোষীয় মাত্রার মানে হচ্ছে ওর দেহে শুধু কোষ থাকে, শুধু কোষ থাকে, কোষ থেকে টিস্যু হয় না।
তার মানে এই মাত্রাটাকে বলা হয় এই পরিফেরাকে কোষীয় মাত্রার, কারণ সে হচ্ছে শুধু কোষ থাকবে, কোনো ধরনের টিস্যু এখানে থাকে না। আমরা জানি অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করে, আর অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করে। তো পরিফেরাতে শুধু কোষ থাকে, শুধু কোষ, কোনো টিস্যু নাই, এই জন্য এটাকে কোষীয় মাত্রার প্রাণী বলা হয়। আচ্ছা, এবার আসো এই যে পরিফেরার মধ্যে যে ছিদ্রগুলো থাকে, আমরা আসি এই পরিফেরার যে ছিদ্র ভাইয়া, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি জানো? এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া। আচ্ছা ফাইন, এরপরে আসো ওর দেহে কাটার মতো থাকে, কাটার মতো কিছু অংশ থাকে, এগুলোকে কি বলে? এই যে কাটার মতো, এটাকে বলে স্পিকিউল বা স্পঞ্জিন। স্পিকিউল অথবা স্পঞ্জিন, এরকম কাটার মতো জিনিস থাকে। ওকে, কাটার মতো এগুলো থাকে। ওকে, তাহলে ছিদ্র থাকবে, কাটা থাকবে। এরপরে কি আছে? ওদের একটা দেহে গহ্বর আছে, এটাকে বলা হয় দেহের গহ্বর, ওদের ভিতরে এটাকে বলা হয় স্পঞ্জোসিল। ঠিক আছে, এটাকে কি বলে? স্পঞ্জোসিল। আচ্ছা, স্পঞ্জোসিল। এরপরে আসো গহ্বরটাকে বলা হয় স্পঞ্জোসিল। ওদের এই যে অস্টিয়া ছিদ্র দিয়ে কি যায়? অক্সিজেন যায়, পানি ও শুক্রাণু এগুলা সরবরাহ করে। এই ছিদ্রগুলো দিয়ে কি এগুলা সরবরাহ, পরিবহন এগুলো ঢুকে, মানে পানি থেকে, ওরা তো পানিতেই থাকে, তো এই যে শুক্রাণু, পানি, অক্সিজেন এগুলো সব এই ছিদ্র দিয়ে যাবে, যাতায়াত করে। এরপরে আসো এই পরিফেরা, ও তো ওর ভিতরে তো ছিদ্রগুলো কি হয়? একটা নালী থাকে ওদের, তাই না? ভিতরে দেহের ভিতরটা কেমন ওদের? এরকম ধরো এই যে পরিফেরার এরকম প্রাণীগুলার এরকম মনে করো এরকম, তো দেখা যায় এরকম ছিদ্রগুলা এরকম ভিতরের দিকে নালী তৈরি করছে। এই যে দেখো এরকম একটা নালী, এটা কি একটা নালী তৈরি করছে, এই যে নালী তন্ত্র, এটা কি তৈরি করছে? একটা নালী তন্ত্র। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা নালী তন্ত্র গঠন করছে। তাহলে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য এখানে কি থাকে? নালী তন্ত্র থাকবে। হ্যাঁ, নালী তন্ত্র দেখা যায়, নালী তন্ত্র, ঠিক আছে, নালী তন্ত্র দেখা যায়। ওকে, তাহলে আমরা ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জানলাম। ওর এখানে যে লার্ভাটা থাকে, লার্ভাটার নাম কি জানো? লার্ভাটার নাম হচ্ছে প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায়। ওকে, প্যারেনকাইমুলা লার্ভা কি? ডিম থেকে যেটা বের হয়, মনে করো ডিম থেকে ছোট্ট যে প্রাণীটা বের হবে সেটাকে লার্ভা বলে, ওদের লার্ভা দশাকে বলা হয় প্যারেনকাইমুলা। এখন আরেকটা বিশেষ কোষ থাকে ওদের, ফ্লাজেলাযুক্ত কোষ। দেখো ওদের কি থাকে? ফ্লাজেলাযুক্ত কোষ। এই যে ফ্লাজেলাযুক্ত কোষ পরিফেরা, হ্যাঁ, ফ্লাজেলাযুক্ত কোষ, এই ফ্লাজেলাযুক্ত কোষকে কি বলে? ফ্লাজেলাযুক্ত কোষকে বলা হয় কোয়ানোসাইট। কি বলা হয় বলো তো? কোয়ানোসাইট। ঠিক আছে, এই ফ্লাজেলাযুক্ত কোষকে ভাইয়া কি বলবো? কোয়ানোসাইট। তাহলে এই যে তোমাদের এইখানে দেখো এটাই বলছে যে কোষটি ফ্লাজেলাযুক্ত মানে তো বুঝো, একটা কোষ মনে করো ওর এই কোষ এরকম লম্বা লম্বা লেজের মতো ফ্লাজেলা আছে, এটাকে বলে ফ্লাজেলাযুক্ত কোষ, বা আমরা এটা এই কোষটার নাম কি? কোয়ানোসাইট বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এই নোটটা দেখছো, এই নোটটা পড়লে তুমি দেখবা মোটামুটি অনেকগুলা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি, এই তথ্যগুলো জানলে তোমার আর এর বেশি কিছু তথ্য ওভাবে জানা লাগবে না। ওকে, আচ্ছা, তাহলে আমার মনে হয় সবাই এই জিনিসগুলো ক্লিয়ার। হ্যাঁ, পরিফেরার মোটামুটি ইম্পর্টেন্ট যা বৈশিষ্ট্য লাগবে সব ভাইয়া বলে দিছি, সো এখানে আর তোমাদের ওভাবে টেনশনের কিছু নাই। আচ্ছা দেখো তো এখানে কি বলছে? নিচের কোনটি সঠিক? খেয়াল করো, নিচের কোনটি সঠিক? তুমি অন্য কিছু জানো না, মানে তুমি কেবল কি পড়ছো? পরিফেরা নিয়ে পড়ছো, পরিফেরা পড়বো। তাহলে তুমি দেখো এই যে পরিফেরায় আমরা পড়ছি না স্পঞ্জোসিল, একটা গহ্বর থাকে, সিল মানে কি? গহ্বর। তাহলে এই স্পঞ্জোসিল এটা কি? পরিফেরা। এটা কি? পরিফেরা। তাহলে এটা তো সঠিক, এটা মাত্র তুমি পড়লা। তাহলে দেখো আরেকটা এমসিকিউ তোমার হয়ে গেল কিন্তু, দেখছো স্পঞ্জোসিল নিয়ে। এবার আসো, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে অভিহিত? সমুদ্রের রেইন ফরেস্ট। আচ্ছা, সমুদ্রের রেইন ফরেস্ট যদি আমরা বলি, তাহলে সমুদ্রের রেইন ফরেস্ট কারা? নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়াকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। ঠিক আছে, সমুদ্রের রেইন ফরেস্ট, ওরা ভিতরে এরকম, বা সমুদ্রের ফুলও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই নিডারিয়া ওরা কি করে? প্রবাল প্রাচীর গঠন করে। আমরা যে বলি প্রবাল প্রাচীর, হ্যাঁ, প্রবাল প্রাচীর, প্রবাল নিয়ে যে কথা, এরা কারা? প্রবাল কারা? নিডারিয়া পর্বের প্রাণী। এরা কারা? নিডারিয়া পর্বের প্রাণী, এরাই প্রবাল গঠন করে। আচ্ছা, এখন এই নিডারিয়ার মধ্যে, নিডারিয়া নিয়ে বিস্তারিত আসলে তোমরা হাইড্রা টপিকে প্রচুর পাবা, প্রচুর আছে হাইড্রা টপিকে। তো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা একটু শিখবো সেটা আমরা একটু আলোচনা করি, তাহলে তোমাদের জন্য বেটার। আচ্ছা, এরা কেমন? এরা দ্বিস্তরী প্রাণী। এরা কয় স্তরী প্রাণী বলতো? দ্বিস্তরী প্রাণী। প্রাণীদের মধ্যে দুই রকম আছে, কারো কারো দুইটা স্তর, একটোডার্ম এন্ডোডার্ম, আর কারো কারো তিনটা স্তর, একটোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম। আমরা কোন কয় স্তর? আমরা কিন্তু ভাইয়া তিন স্তর, ত্রিস্তরী। কিন্তু এই নিডারিয়ারা ওরা হচ্ছে ভাইয়া দ্বিস্তরী প্রাণী, একটোডার্ম আর এন্ডোডার্ম দুইটা স্তর থাকে ওদের দেহে। দেহে কয়টা স্তর? দুইটা স্তর। ওকে, দ্বিস্তরী। এরপরে দেখো ওদের কি থাকে? ওদের একটা বিশেষ অঙ্গ থাকে, বিশেষ কোষ, এটা বলে নিডোসাইট। এই নিডোসাইট দিয়ে ওরা কি করে? শিকার করে। এই নিডোসাইটও ওদের থাকে, নিডোসাইট দিয়ে কি করে? শিকার করে। ওদের দেহে একটা গহ্বর আছে, গহ্বরটার নাম কি? গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন। হ্যাঁ, সিলেন্টেরন থাকে। এই সিলেন্টেরন থাকবে, গহ্বরটার নাম কি? সিলেন্টেরন, যেখানে তাদের খাবারগুলা সব আসে, এগুলা সব থাকে। ওকে,
আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা জেনে নিতে পারো সেটা হচ্ছে ওদের এই যে জননাঙ্গ মানে জননের জন্য দুইটা দশা থাকে, পলিপ ও মেডুসা। এটা মাথায় রাখবা, পলিপ মেডুসা এরা কার থাকে, এরা কাদের মধ্যে দেখা যায়, এই নিডারিয়া পর্বের মধ্যে দেখা যায়। নিডারিয়া পর্বের একটা উদাহরণে যদি আমরা যাই, কারা আসবে, এই যে হাইড্রা, ঠিক আছে, হাইড্রা, জেলিফিশ, এরা কি, এরা হচ্ছে এই নিডারিয়া। তাহলে নিডারিয়ার উদাহরণে আমরা কাকে যাব, হাইড্রা, জেলিফিশ, এরা হচ্ছে নিডারিয়ার উদাহরণ, ঠিক আছে, হাইড্রা, জেলিফিশ। ওকে, তাহলে এরা হচ্ছে উদাহরণ। তাহলে আমরা মোটামুটি যা যা লাগবে, যে জিনিসগুলো তোমার একটু লাগবে সেটা জানলাম। এখন আরেকটা ব্যাপার এখানে আরেকটা ব্যাপার জানার আছে, সেটা হচ্ছে নিডারিয়া আমরা দেখো পরিফেরায় পড়েছিলাম যে কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ ওদের শুধুমাত্র কোষ থাকে, কিন্তু নিডারিয়াতে কোষ থেকে টিস্যু হয়, তার মানে ওদের টিস্যু হয়, অঙ্গ আবার হয় না। মানে টিস্যু মিলে যে অঙ্গ তৈরি করবে, অঙ্গ থাকে না, কিন্তু টিস্যু হয়, কোষগুলো মিলে ওদের টিস্যু গঠন করে। সো এই জন্য ওকে বলা হয় টিস্যু মাত্রার প্রাণী। ওকে কি বলা হয়, টিস্যু মাত্রার প্রাণী। ওকে, টিস্যু মাত্রা, এই প্রাণীটা কেমন, টিস্যু মাত্রার। তাহলে আমরা মোটামুটি যা এখানে জানলাম, যে তথ্যগুলা এখানে জানলাম, এইগুলা জানলে তুমি যে কোনো এমসিকিউ তোমার কভার আপ হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো এমসিকিউ তোমার কভার আপ হয়ে যাবে। তুমি দেখবা এই নিডারিয়া থেকে আসলে তোমাকে এগুলাই আসবে, কমন এই জিনিসগুলো দিবে। তাহলে এখানে তো উদাহরণ আমরা ক্লিয়ার আগেই হয়ে গেছি, সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত নিডারিয়া, এরা সমুদ্রের ফুলও বলা হয়। মানে সমুদ্রের নিচে যদি দেখো যে একটা বনের মতো এরকম দেখাচ্ছে, হ্যাঁ, সমুদ্রের নিচে একটা বনের মতো, সেটা হচ্ছে এই নিডারিয়া প্রাণীগুলা সেখানে এভাবে থাকে। ওকে, এবার 3 নম্বর এখানে দেখো একটা শিখা কোষ বলছে, এই নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে। ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাটিহেল মিনথেস নিয়ে। কাকে নিয়ে, প্লাটিহেল মিনথেসকে নিয়ে। তো আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, মনে আছে প্লাটিহেল মিনথেস কারা ছিল, ওই যে প্লাটিহেল মিনথেস অ্যাসিলোমেট ছিল, অ্যাসিলোমেটের উদাহরণে আমরা পড়েছিলাম প্লাটিহেল মিনথেস, তাই না, প্লাটিহেল মিনথেস নিয়ে আমরা সেখানে পড়েছিলাম। ওকে, সো এই যে প্লাটিহেল মিনথেস, এদেরকে বলা, এই যে দেখো প্লাটিহেল মিনথেস। আচ্ছা, ফাইন। এই প্লাটিহেল মিনথেসের আরেকটা নাম কি জানো, চ্যাপ্টা ক্রিমি। এদেরকে কি বলে, চ্যাপ্টা ক্রিমি। ওকে, চ্যাপ্টা ক্রিমি। আচ্ছা, এই প্লাটিহেল মিনথেসে তোমার দেখো, ওদের প্রথমত ওরা হচ্ছে ত্রিস্তরী। এরা কেমন, এরা ত্রিস্তরী। তাহলে নিডারিয়া ছিল দ্বিস্তরী প্রাণী, প্লাটিহেল মিনথেস থেকে বাকি যতগুলা পাবা, প্লাটিহেল মিনথেস হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। নিডারিয়া থেকে আস্তে আস্তে প্লাটিহেল মিনথেস আসছে, মানে সিরিয়ালি এভাবে আসছে, প্রাণীরা ধীরে ধীরে পৃথিবীতে এইভাবেই আসছে। ওকে, সো তোমার হচ্ছে এইখানে এই জিনিসগুলা থাকবে। আচ্ছা, তো এই যে ত্রিস্তরী, ওরা প্রথম ত্রিস্তরী। আচ্ছা, এরপরে প্লাটিহেল মিনথেসে দেখো ওদের কি থাকে, ওদের দেহে এরকম চোষক বা এটাকে বলা হয় হুক, চোষক বা হুক থাকে। এদের কি থাকে, চোষক বা হুক থাকে। আচ্ছা, এরপরে এদের কিউটিকলে আবৃত, ওদের দেহটা কিউটিকল নামক একটা আবরণে আবৃত থাকে, কিউটিকলে আবৃত থাকে। ওকে, কিউটিকলে আবৃত থাকে। এদের যে রেচন অঙ্গ, এই রেচন অঙ্গ কি বলে, শিখা কোষ। কারণ ওটা দেখতে ওই যে আগুনের শিখার মতো দেখতে, এজন্য সেটা নাম হয়ে গেছে শিখা কোষ। বুঝতে পারছো, এটা দেখতে কেমন, আগুনের শিখার মতো। তাহলে ওদের রেচন অঙ্গকে বলা হয় শিখা কোষ। ভেরি ইম্পর্টেন্ট, প্লাটিহেল মিনথেসের রেচন অঙ্গের নাম কি, শিখা কোষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা গেল প্লাটিহেল মিনথেস। এখন এইখানের উদাহরণে যদি তুমি যাও, উদাহরণে গেলে দেখো তো ভাইয়া, ওর উদাহরণে তুমি কি পাবা, এই যে যকৃত কৃমি, কৃমির মধ্যে কিছু ব্যাপার আছে, যকৃত কৃমি, রক্ত কৃমি, এদেরকে তুমি পাবা এই প্লাটিহেল মিনথেসের উদাহরণে। যকৃত কৃমি, রক্ত কৃমি, এই কমন বাংলা নামগুলো শিখবা, ইংরেজি নাম বা বৈজ্ঞানিক নামগুলো আসে না, এইচএসসি লেভেলে ওভাবে দেয় না। সো তুমি এই জিনিসটা জানলে তুমি দেখবা প্লাটিহেল মিনথেস তোমার মোটামুটি ডান, যা যা লাগবে এতটুকুতেই এনাফ। এরপরে কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, অর্ধমুক্ত, হ্যাঁ, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। তো অর্ধমুক্ত বললে আমাদের নামে আগে যেটা আসবে সেটা হচ্ছে মলাস্কা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের আলোচনা কি, মলাস্কা, এটা দেখা যায় মলাস্কা পর্বে। তাহলে প্লাটিহেল মিনথেসের পরের যে পর্ব সিরিয়ালি, তাহলে এরপরে আসে অবশ্যই নেমাটোডা আসবে, তাহলে নেমাটোডা নিয়ে আমরা পড়বো। আগে মলাস্কাটা একটু দেখে নিই। মলাস্কা, তো মলাস্কা এগুলো একটু নরম সরম প্রাণী, তো এদেরকে বলা কম্বোজ প্রাণীও বলে, কম্বোজ প্রাণী বলে, ঠিক আছে, কম্বোজ প্রাণী বলে। আচ্ছা, এই মলাস্কা এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই যে যত পর্ব আছে, এত পর্ব আস্তে আস্তে আরো শিখবো, সব পর্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এটা, দ্বিতীয় বৃহত্তম এটা। এখন তুমি বলতে পারো সর্ববৃহৎ কোনটা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আসলে সেটা আমরা পড়বো। তাহলে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ভাইয়া এই যে মলাস্কা। এখন আসো মলাস্কার মধ্যে আমরা কি দেখতে পারি, মলাস্কার মধ্যে মতে দেখো মেন্টল আবরণী দেখা যায়। কি দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট, মেন্টল আবরণী, ঠিক আছে, মেন্টল আবরণী দেখা যায়। তারপরে কি দেখা যায়, রেডুলা নামক রেতি জিহ্বা, একটা জিহ্বা দেখা যায়, রেডুলা থাকে। ওকে, রেডুলা থাকে, ইম্পর্টেন্ট, রেডুলা নামক একটা জিহ্বার মতো একটা অংশ থাকে, মেন্টল আবরণী থাকে, যেটা দিয়ে সে শ্বসন প্রশ্বাসের কাজগুলা চালায় যেতে পারে। ওকে, আচ্ছা, তারপরে আসো এই যে মলাস্কা, এই মলাস্কায় হিমোসিল একটা গহ্বর থাকবে। মলাস্কায়ও কি থাকে, হিমোসিল নামক একটা গহ্বর থাকে, ওর দেহেও এরকম হিমোসিল গহ্বর থাকবে, ঠিক আছে, হিমোসিল গহ্বর।
এইটা সিল মানে কি? গহ্বর। সিল মানে গহ্বর, তাহলে ওর গহ্বরটার নাম কি? হিমোসিল গহ্বর, হিমোসিল গহ্বর। আচ্ছা, ওর ভিতরেই এই অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে। এই অর্ধমুক্ত রক্ত সংবহন কার? মলাস্কার। অর্ধমুক্ত রক্ত সংবহন কার? মলাস্কার। অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। আচ্ছা, ওর এখানে যে মানে কণিকাগুলো থাকে, কি কি কণিকা থাকে? কণিকার মধ্যে আছে তোমার, এখানে যদি আমি বলি তাহলে কণিকা অ্যামিবোসাইট, অ্যামিবোসাইট এই কণিকাগুলো থাকে। অ্যামিবোসাইট, হিমোসায়ানিন, ওকে, হিমোসায়ানিন এই কণিকাগুলো আমরা দেখতে পাই। এই কণিকাগুলো আমরা কি ওদের মধ্যে দেখতে পাই। ওকে, তাহলে এটা গেল। এরপরে আসো কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখা, র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? মলাস্কার উদাহরণ কি? মলাস্কার উদাহরণ কি বলতো? মলাস্কার উদাহরণ হচ্ছে ভাই এই যে শামুক। শামুক, সহজ কথা, শামুক হচ্ছে মলাস্কার উদাহরণ। ওকে, আমরা এটা বুঝলাম। আচ্ছা, র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা এটা হচ্ছে নেমাটোডাতে দেখা যায়। এবার আসো নেমাটোডার বৈশিষ্ট্যে আমরা কি জানবো? দেখো তো ভাইয়া, নেমাটোডা, ঠিক আছে, তাহলে নেমাটোডার বৈশিষ্ট্যে আমি যেই পয়েন্টগুলো কয়েকটা জানতেই হবে। প্রথমত এটা হচ্ছে সিউডোসিলোমেট। এটা কি? সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, ঠিক আছে, সিউডোসিলোম, এরা হচ্ছে সিউডোসিলোমের। আচ্ছা, এদের দেহে ইলাস্টিন তন্তু থাকে। ইলাস্টিন, ইলাস্টিন নির্মিত। দেহের বাইরের আবরণ কি দিয়ে নির্মিত? একটা বিশেষ প্রোটিন যার নাম ইলাস্টিন। কোন প্রোটিন? ইলাস্টিন প্রোটিন দিয়ে এটা তৈরি, ঠিক আছে। ওদের দেহের ভিতরে নলের, ওদেরকে কাটলে, ওদের দেহের কাটলে মনে হবে যে নলের ভেতর নল, এইটা তোমাদের আসে। নলের ভিতর নল কার থাকে? নলের ভিতর নল, ঠিক আছে। এই জিনিসটা মনে করো ওর দেহে এরকম, মনে হবে যে এরকম নলের ভিতরে নল, একটার ভিতরে পাইপ আরেকটা। তো এই গঠনটা কাদের দেখা যায়? নেমাটোডার মধ্যে দেখা যায়। নেমাটোডাতে আরেকটা জিনিস থাকে, যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা মানে কি? মানে ওদের পুরুষ সদস্য আর স্ত্রী সদস্য আলাদা। পুরুষ এবং স্ত্রী আলাদা, তুমি আলাদা করতে পারবা, একই রকম না। ওদের যে পুরুষ সদস্য স্ত্রী সদস্য দেখতে আলাদা, বর্ণ আকার বিভিন্ন দিক থেকে সে আলাদা। এইটাকে বলে যৌন দ্বিরূপতা। এই যৌন দ্বিরূপতাও ওর মধ্যে দেখা যায়, নেমাটোডার মধ্যে এটা দেখা যায়। আর ওর লার্ভা দশাটার নাম কি? ওর লার্ভা দশার নাম হচ্ছে র‍্যাবডিটিফর্ম লার্ভা। এই লার্ভা দশার নামটা অনেক ইম্পর্টেন্ট, র‍্যাবডিটিফর্ম লার্ভা, ভালো করে শিখে নিবা। এই নেমাটোডার আরেকটা নাম হচ্ছে গোল কৃমি। কি বলে এটাকে? গোল কৃমি, ঠিক আছে, গোল কৃমি। এখন তোমাকে যদি বলে এটার উদাহরণগুলো কি কি? উদাহরণগুলো কি কি? এই যে নেমাটোডার উদাহরণে গোল কৃমি আছে, গোল কৃমি। তারপরে হচ্ছে এই যে চোখের কৃমি, চোখ কৃমি, ঠিক আছে, চোখ কৃমি। এগুলো হচ্ছে ওর মধ্যে কমন উদাহরণ। হুক কৃমি এগুলো। আচ্ছা, যাই হোক, এই কমন উদাহরণ গোল কৃমি, চোখের কৃমি, এগুলো হচ্ছে নেমাটোডার মধ্যে পড়ে। তাহলে নেমাটোডা আসলে আমাকে এই কয়েকটা তথ্য জানলে আমার কাজগুলো হয়ে যাবে। এই কয়েকটা তথ্য আমরা জেনে নিব, ঠিক আছে, নেমাটোডার কথা আসলে। আচ্ছা, তারপরে আসো কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? আমরা মলাস্কা একটু আগে শিখেছি, দেখো তো, আমরা পড়েছি এই যে র্যাডুলা থাকে। কি থাকে? র্যাডুলা। র্যাডুলা নামক একটা জিহ্বা, দেখছো, এটাই আসছে ভাইয়া, পড়াইছি না মাত্র। র্যাডুলা নামক একটা জিহ্বার মতো গঠন থাকে, র্যাডুলা। এটা কার? মলাস্কাতে পাওয়া যায়, মলাস্কাতে পাওয়া যায়। তাহলে মলাস্কাতে কি কি পাওয়া যায় আমরা সেগুলা জানলাম। ওকে, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আর্থ্রোপোডা। আচ্ছা, আর্থ্রোপোডা যাওয়ার আগে আমরা অ্যানেলিডারও কিছু জিনিস পাবো, ঠিক আছে, দাঁড়াও, কই গেল অ্যানেলিডার? আচ্ছা, এখানে আমি অ্যানেলিডারটা একটু তোমাদের বলে দিই, অ্যানেলিডার ব্যাপারগুলা যেটা কমন অ্যানেলিডাতে। আসো, দেখো, অ্যানেলিডা, ঠিক আছে, অ্যানেলিডা। তো অ্যানেলিডাতে কি বলছে? অ্যানেলিডাতে বলছে যে তোমার কি কি ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু খুবই আসে, ঠিক আছে। অ্যানেলিডাতে আমরা বদ্ধ সংবহন দেখতে পাই। কি দেখা যায় বলতো? অ্যানেলিডাতে বদ্ধ সংবহন, ঠিক আছে, বদ্ধ সংবহন। রক্ত সংবহনটা কেমন? বদ্ধ রক্ত সংবহন দেখা যায়, মানে নালীর ভিতর দিয়ে রক্তগুলা যাবে, নালীর ভিতর দিয়ে রক্ত, আমাদের মতো রক্তনালী থাকবে। সো এটা অ্যানেলিডাতে দেখা যায়। অ্যানেলিডাতে একটা যে ওদের যে রেচন অঙ্গ, এই রেচন অঙ্গটা অনেক আসে, মনে রাখবা। ওর রেচন অঙ্গটাকে কি বলে? ওর রেচন অঙ্গকে বলা হয় তোমার অ্যানেলিডার রেচন অঙ্গকে কি বলে? নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। ওকে, অ্যানেলিডার রেচন অঙ্গকে ভাইয়া কি বলে? নেফ্রিডিয়া। ওকে, ফাইন। এরপরে আসো চলন অঙ্গ। চলাচল করে কোন অঙ্গটা দিয়ে? চলন অঙ্গ। চলন অঙ্গ ভাইয়া, চলন অঙ্গ হচ্ছে সিটি, সিটি, কাইটিনময় সিটি, অথবা পেশল, মাংসের মতো দেখতে পেশল, প্যারাপোডিয়া, পেশল, প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। তাহলে এই প্যারাপোডিয়া অথবা সিটি, এই জিনিসগুলো কার চলন অঙ্গ? আমাদের চলন অঙ্গ কি? আমাদের পা, পা দিয়ে চলাচল করি, ওর চলন অঙ্গ হচ্ছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, এরপরে অ্যানেলিডার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওর লার্ভাটা কোন, কি নাম? ওর লার্ভা নামটা শিখে রাখো, ট্রকোফোর লার্ভা।
ওর লার্ভাটার নাম কি ভাইয়া? ট্রকোফোর লার্ভা দেখা যায়। ওর এখানে কোন লার্ভা দেখা যায় ভাইয়া? ট্রকোফোর লার্ভা দেখা যায়, ট্রকোফোর লার্ভা দেখা যায়। তাহলে এই কমন কয়েকটা তথ্য তোমাকে জানতে হবে এই অ্যানিলিডার ব্যাপারে। অ্যানিলিডার ব্যাপারে আসলে তোমাদেরকে এই কয়েকটা তথ্য থেকেই বেশি দিবে, আর বেশি কিছু তোমাদেরকে আসলে দিতে চায় না, বা দেওয়ার মতো কিছু আহামরি নাই, ঠিক আছে? তাহলে আসলে এই অ্যানিলিডার এই জায়গাগুলো একটু দেখে নিবা। আচ্ছা আসো, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য জানতে চাচ্ছে। তো দেখো ভাই, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা যদি আমরা আসি, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য বললে আমাদের কি কি মাথায় আসবে? আমাদের মাথায় আসে কি কি? ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য। হ্যাঁ, ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য যে আর্থ্রোপোডায় কি থাকে? ট্যাগ মাটা থাকে, ওই যে অঞ্চল, অনেকগুলো খণ্ড মিলে অঞ্চল, ট্যাগ মাটা থাকবে। হ্যাঁ, কি থাকবে? অনেকগুলো খণ্ড মিলে অঞ্চল তৈরি করবে, মানে এরকম অনেকগুলো খণ্ড 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 মিলে একটা অঞ্চল তৈরি করলো, এটাকে বলে ট্যাগ মাটা দেখা যায়। আচ্ছা, ওদের কি থাকে? এরকম তোমার হচ্ছে জটিল, মানে পুঞ্জাক্ষী বলে এটাকে, এই পুঞ্জাক্ষী থাকে যেটা দিয়ে ওরা দেখতে পারে, ঠিক আছে? চোখ মানে খুবই ক্লিয়ারলি, খুবই ভালোভাবে ওরা দেখতে পারে এই পুঞ্জাক্ষীর মাধ্যমে। পুঞ্জাক্ষীর মাধ্যমে ওরা ভালোভাবে যে কোনো কিছু দেখতে পারে। পুঞ্জাক্ষী থাকে, এবং আরেকটা জিনিস কি থাকে? অ্যান্টেনা থাকে। কি থাকে? অ্যান্টেনা। এই যে এরকম অ্যান্টেনা থাকে, এই অ্যান্টেনা দিয়ে ওরা যে কোনো কিছুর ঘ্রাণ নিতে পারে, বা যে কোনো কিছু ওরা করতে পারে। আচ্ছা, ওদের একটা গহ্বর থাকে, হিমোসিল গহ্বর, যেখানে ওরা রক্ত চলাচল করে। হ্যাঁ, হিমোসিল গহ্বর থাকে। এই যে এই গহ্বরের ভিতরেই ওর রক্ত থাকে, সবকিছু থাকে, এজন্য ওদের বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে এই যে ওদের ভিতরে তুমি কি দেখবা? মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায় এই আর্থ্রোপোডার মধ্যে, আর্থ্রোপোডার মধ্যে দেখা যায়, ঠিক আছে? আর্থ্রোপোডার মধ্যে এটা দেখা যাবে। ওকে, আচ্ছা দেখছো। তারপরে আসো, ওদের শ্বসনতন্ত্র থাকে, যে ট্রাকিয়া, ফুলকা, এগুলো এগুলো থাকবে। ওদের রেচনাঙ্গ থাকবে, রেচনাঙ্গ, রেচনাঙ্গ থাকে কি? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? ওদের রেচনাঙ্গটার নাম কি? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? মালপিজিয়ান নালিকা, এটা হচ্ছে ওর রেচনাঙ্গ। তাহলে ট্যাগমাটা, পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা, হিমোসিল গহ্বর, রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এরপরে আসো যে ওদের যে তোমার কি থাকে ওদের, আচ্ছা এটা তোমাদের এখানে লাগবে না, মানে ওদের যে শ্বসনতন্ত্র, এটার আরেকটা নাম অনেক সময় বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। যেমন ঘাস ফড়িংয়ে তোমরা এই ট্রাকিয়াল তন্ত্রের ব্যাপারটা একটু বেশি দেখতে পাবা, ঠিক আছে? দেখতে পাবা। আচ্ছা, ওদের দেহে কাইটিন থাকে, কাইটিন আবৃত থাকে। হ্যাঁ, দেহটা কি আবৃত? কাইটিন আবৃত থাকে। আচ্ছা, এইটার উদাহরণ কি? এই যে মশা, তেলাপোকা, ঘাস ফড়িং, চিংড়ি, যাই বলো, এরা সবাই হচ্ছে এর উদাহরণ। অ্যানিলিডার উদাহরণ কারা? কেঁচো, জোক, এরা হচ্ছে অ্যানিলিডার উদাহরণ। আর্থ্রোপোডার উদাহরণ হচ্ছে এরা। এখন আর্থ্রোপোডা মানে কি? ওর পা গুলা সংযুক্ত, ওদের পাও থাকে। পা গুলা কি? এই যে আমাদের মতো জয়েন্ট আছে, যে আমাদের যেমন জয়েন্ট আছে, কনুই, কবজি, জয়েন্ট, হ্যাঁ, সন্ধি, ওদেরও এরকম। আর্থ্রোপোডার পা, মানে এই প্রাণীদের পাতে এরকম জয়েন্ট দেখা যায়। হ্যাঁ, আর্থ্রোপোডা, পোডা মানে পা। আচ্ছা, এই আর্থ্রোপোডারা হচ্ছে বৃহত্তম পর্ব, মনে রাখতে হবে এরা কারা। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। বৃহত্তম পর্ব কারা? আর্থ্রোপোডা। বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। তাহলে এখন বলছে দেখো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? তাহলে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে, ভাই আমরা মাত্র পড়লাম, হিমোসিল নামক একটা গহ্বর থাকে, যে গহ্বরের রক্তটা থাকে, মুক্ত রক্ত সংবহন বলা হচ্ছে, কারণ গহ্বরে রক্ত আছে, ওদের কোনো রক্ত নালী নাই। আচ্ছা, তো এই যে হিমোসিল গহ্বর থাকে, এটা একটা গেল। এখন তুমি এইখানে বাকিগুলো দেখো। অস্টিয়া, এটা কোথায় পড়ছিলা? ছিদ্র, এটা ছিল পরিফেরায়। এটা কোথায় ছিল? এটা ছিল তো ভাইয়া, এটা তো ছিল পরিফেরা, এটা পরিফেরায় ছিল, তাই না? পরিফেরা, পরিফেরার যে ছিদ্রগুলো, এটাকে বলে অস্টিয়া। শিখাকোষ কোথায় ছিল? প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ, তাই না? ওর রেচন, প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গে ছিল। নালিকা পথ, এটা একটু পরে পাবা, এটা হচ্ছে একাইনোডার্মাটা। এটা কার? একাইনোডার্মাটা এদের থাকে। নালিকা পথ, ওদের চলাচলের জন্য যে চলনাঙ্গ, সেটাকে বলা হয় নালিকা পদ। সেটাকে কি বলা হয়? নালিকা পদ। ওকে, তো আমরা আলোচনা করবো এখন। দেখো কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়। আচ্ছা, পানি সংবহন তন্ত্র, এই যে বিশেষ নামগুলা তোমাদেরকে এখন যদি প্রশ্ন করি, নালী তন্ত্র কাদের দেখা যায়? যে নালী, নালী, দেহের ভিতর দিয়ে নালী, নালী, ওই যে পরিফেরায়, পরিফেরায় পড়েছে। তাহলে এই যে স্পেশাল জিনিসগুলো, তোমাকে কতগুলো জিনিস পড়ে গেলে তুমি কোয়াইট শিওর থাকো যে তুমি এখান থেকে নাম্বার পাচ্ছ, ঠিক আছে? তো আমি এখন একাইনোডার্মাটা, তার মানে এটা বুঝে গেছো, এটা একাইনোডার্মাটা অ্যান্সার। তো এখন আমি যাই যে একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো কি কি। একাইনোডার্মাটা মানে কি জানো? একাইনো মানে কাটা, ডার্মাটা মানে ত্বক, ডার্মাটা মানে কি? ত্বক। তাহলে একাইনোডার্মাটা এটা হচ্ছে যে কন্টক ত্বক প্রাণী। এটা কি? কন্টক ত্বক প্রাণী, ঠিক আছে? কন্টক ত্বক প্রাণী। আচ্ছা, এই একাইনোডার্মাটার বৈশিষ্ট্য কি আছে? হ্যাঁ, একাইনোডার্মাটা এটা হচ্ছে ওর দেহটা পঞ্চ ওরীয় প্রতিসম, পঞ্চ ওরীয় প্রতিসম, ঠিক আছে? প্রথম পয়েন্ট, পঞ্চ ওরীয় প্রতিসম, পঞ্চ ওরীয় প্রতিসম, ঠিক আছে? আচ্ছা, নরমালি ওরা পঞ্চরীয়, কিন্তু ওদের লার্ভা যদি বলা হয়, ওদের লার্ভা মানে বাচ্চা, এই লার্ভারা আবার দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দুইটা জিনিস, নরমালি একাইনোডার্মাটা প্রাণীগুলা পঞ্চ ওরীয় প্রতিসম, মানে 5টা সমান ভাগে ভাগ করা যায়। পঞ্চ মানে কি? 5টা। আর যদি বলা হয় লার্ভা দশা, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা গেল। এরপরে আসো, ওদের চলনাঙ্গ কোনটা? ওদের চলনাঙ্গ হচ্ছে টিউব ফিট বলা হয়। টিউব ফিট, টিউবের মতো দেখতে চলনাঙ্গ, এগুলো দিয়ে তারা চলাচল করে, এগুলো দিয়ে তারা কি করে? চলাচল করে। আচ্ছা, চলনাঙ্গ গেল। এরপরে আমরা এখানে আসি, ওর ভিতরে
দেখো ওরা সবাই সামুদ্রিক, এই প্রাণীগুলা কি থাকে, সামুদ্রিক থাকে, সামুদ্রিক সমুদ্রেই থাকে, এরা কখনো স্থলে থাকবে না, সমুদ্রে থাকবে। তো সমুদ্রে থাকলে তাদের একটা বিশেষ জিনিস, তার মানে ওরা সারাক্ষণ পানিতে আছে, তো ওদের দেহের ভিতর দিয়ে পানি চলাচলের জন্য কি লাগবে, ওদের দেহে পানি চলাচলের জন্য একটা পানি সংবহন তন্ত্র ওদের দেহের ভিতরে থাকে, পানি সংবহন, কারণ ওরা তো থাকেই পানিতে। তো ওদের দেহে পানি চলাচলের জন্য একটা বিশেষ তন্ত্র থাকে যেটাকে বলে পানি সংবহন তন্ত্র, সেটাকে কি বলে, পানি সংবহন তন্ত্র দেখা যায়। আচ্ছা, এরপরে ওদের এই যে দেহে এরকম খাজ থাকে, মনে করো এটা একটা ওদের দেহ, তো মনে করো এরকম এরকম, এই মাঝখানে এরকম খাজ দেখা যায়, এরকম কি থাকে, এরকম খাজ থাকে, এটাকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাদ, অ্যাম্বুল্যাক্রাল খাদ, ঠিক আছে, অ্যাম্বুল্যাক্রাল খাদ। তো এইটা হচ্ছে কয়টা থাকে, এটা হচ্ছে 5টা, কয়টা থাকবে, 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকবে, এটা কয়টা থাকবে, 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে। তাহলে এইটা হচ্ছে টোটাল আমার এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা এইগুলো পড়বো, একাইনোডার্মাটা নিয়ে যা যা আমাদের জানা লাগবে আমরা সবই জানলাম। এখন তাহলে এটা কি বললাম, অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে, এরকম খাদ গর্তের মতো থাকবে। ওকে, আর এই এর উদাহরণগুলো কারা, এর উদাহরণ হচ্ছে সমুদ্র তারা, সমুদ্র তারা এটা খুব কমন উদাহরণ, তোমাকে আসতে পারে সমুদ্র তারা কার উদাহরণ, এটা হচ্ছে একাইনোডার্মাটার উদাহরণ, ওদের কাটা কাটা ত্বক দেখা যায়। ওকে, সো একাইনোডার্মাটা পর্যন্ত তুমি এই জিনিসগুলো জানলে তোমার আর কিছু জানা লাগবে না ভাই, আমি এটা বলে দিলাম যে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন এইখান থেকেই আসবে, এই কয়েকটা জিনিসই তোমাকে জিজ্ঞাসা করবে যে ওর এটা কি অ্যাম্বুল্যাক্রাল খাদ কোথায় দেখা যায়, একাইনোডার্মাটা। দেখো বলছে কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক, এই যে সকল প্রাণী সামুদ্রিক কারা, কারা মাত্র বললাম একাইনোডার্মাটা, এদের সবাই সামুদ্রিক, সবাই কি সামুদ্রিক হবে, ঠিক আছে, সবাই সামুদ্রিক হবে। কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর, এটা হচ্ছে প্রতীপ রূপান্তর ঘটে। আচ্ছা, তো এখন আমরা করডাটার মধ্যে চলে গেছি। সো করডাটাকে আমরা ভাগ করি এইভাবে, দেখো করডাটা, ঠিক আছে, তো করডাটার 3টা ভাগ, ঠিক আছে, আমরা যদি একটু এভাবে যাই, করডাটাকে 3টা ভাগে ভাগ করে, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। তা আমরা কার মধ্যে পড়ছি, আমরা পড়ছি ভার্টিব্রাটার মধ্যে, বুঝছো, আমরা পড়ছি কোনটা, এই ভার্টিব্রাটা, এটার মধ্যে। এখন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলো নিয়ে কিছু জিনিস আমাকে একটু জানতে হবে, কিছু জিনিস আমাকে জানতে হবে। তো প্রথমে আসি ইউরোকর্ডাটা। দেখো ইউরোকর্ডাটা 3টা জিনিস একটু মনে রাখলেই হবে, এখানে এই যে দেখো এটা আসতে পারে। প্রথম কথা, ওর আবরণ টিউনিক আবরণ, ওর আবরণের নাম কি, সবই টিউনিক, দেব টিউনিসিন একটা পদার্থ দিয়ে টিউনিক আবরণ, আবরণটার নাম কি, টিউনিক, শেষ টিউনিক। আচ্ছা, 2, ওদের কি দেখা যায়, ওদের এই যে প্রতীপ রূপান্তর, তার মানে ওদের দেহে ওদের উন্নত বৈশিষ্ট্যগুলা কি হয় বলতো, উন্নত বৈশিষ্ট্যগুলা ধীরে ধীরে অনুন্নত বৈশিষ্ট্য হয়, উন্নত বৈশিষ্ট্যগুলা ধীরে ধীরে কি হয়, অনুন্নত বৈশিষ্ট্যে পরিণত হয়, এটাকে বলে হচ্ছে কি তোমার প্রতীপ রূপান্তর, প্রতীপ রূপান্তর। তাহলে এই যে প্রতীপ রূপান্তর ওদের দেখা যায়, মানে উন্নত বৈশিষ্ট্য ধীরে ধীরে অনুন্নত হয়, উল্টা দিকে হয়, ঠিক আছে, এই জন্য এটার নাম প্রতীপ, মানে উল্টা দিকে যায়, উন্নত থেকে অনুন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে বলা হয় যে ওদের মধ্যে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, রিভার্স পেরিস্টালসিস মানে উল্টা দিকে সংকোচন, হৃৎপিণ্ড উল্টা দিকে সংকোচন করতেছে, তাহলে রিভার্স পেরিস্টালসিস, এই কথাটা মনে রাখবা, রিভার্স পেরিস্টালসিস। তোমাকে আসতে পারে রিভার্স পেরিস্টালসিস কোথায় দেখা যায়, রিভার্স পেরিস্টালসিস ভাইয়া আমরা ইউরোকর্ডাটা প্রাণীদের মধ্যে দেখতে পারি। ইউরোকর্ডাটা মানে কি, ওদের নটোকর্ড, এই যে ওরা তো সবাই কর্ডাটা, তো ওদের নটোকর্ডটা লেজে থাকে, ইউরো মানে কি লেজ, লেজে থাকলে সেটাকে আমরা ইউরোকর্ডাটা বলে থাকি। তো এইটার একটা উদাহরণ হচ্ছে দেখবা অ্যাসিডা মেন্টুলা, এটা বলা হচ্ছে অ্যাসিডা। তো এটা উদাহরণ এভাবেও আসতে পারে, ডিরেক্ট অংশে নামও আসে, কোন কার বৈশিষ্ট্য, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, সেখানে 1-2টা নাম আছে, সেটা দেখলেই হচ্ছে। এখন আসো সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য, এইটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ওদের এই যে ওরাল সিরি দেখা যায়, ওরাল সিরি এটা হচ্ছে একটা ধারালো দাঁতের মতো, ধারালো দাঁত, ঠিক আছে, ওরাল সিরি, এটা কাদের দেখা যায়, এই সেফালোকর্ডাটার, এদের এই ধারালো দাঁতের মতো ওরাল সিরি দেখা যায়, এটা হচ্ছে এরকম, এই ওরাল হুড থাকে একটা, এই যে হুড, এই হুডের সাথে এরকম দাঁত থাকে, করাতের মতো দাঁত, ওরাল সিরি, এই জিনিসটা থাকে কার, সেফালোকর্ডাটার। আচ্ছা, আর ভার্টিব্রাটার মধ্যে আমরা অনেকগুলা ভাগ করি, অনেকগুলা শ্রেণী পাই আমরা। ভার্টিব্রাটার মধ্যে মাছ, উভচর, তারপরে হচ্ছে তোমার সরীসৃপ, পাখি, এরপরে কি, এরপরে হচ্ছে আমরা ইয়ের কথা বলি যে তোমার কি বলে, স্তন্যপায়ী। এভাবে আমরা কিন্তু ওদেরকে ভাগ করি, রাইট। ওকে, সো মাছের মধ্যে তো আমরা ভার্টিব্রাটার মধ্যে কি বললাম যে মাছ, হ্যাঁ, মাছ দিয়ে তারপরে এরা, তো মাছের মধ্যে আমরা 3টা শ্রেণী আছে, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টা নিয়ে আমি একটু শিখাবো। যেমন এখানে প্রশ্নটা দেখো, প্ল্যাকয়েড আইস পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত প্রাণীতে, তো এটা আমি আনতেছি। তো তার আগে তুমি এই বেসিক এমসিকিউ এর জন্য জাস্ট তুমি এই জিনিসটা শিখে নাও। মাছের আমরা 3টা ভাগ আমরা এরকম করি, কন্ড্রিকথিস, ঠিক আছে, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, ওকে, এরপরে সার্কোপটেরিজি, ওকে, এই 3টা মাছের শ্রেণী, হ্যাঁ, মাছের এই 3টা শ্রেণী। এখন দেখো কন্ড্রিকথিস মাছ, এরা হচ্ছে তরুণাস্থিময়, এরা কেমন, তরুণাস্থিময়, হ্যাঁ, মানে নরম, ওদের ভিতরের ইয়াটা নরম, তরুণাস্থি থাকে। এরা হচ্ছে অস্থিময়,
এটা কি অস্থিময়, এটাও অস্থি, মানে কাটাগুলা অস্থি শক্ত থাকবে, আর এটা একটু নরম নরম থাকবে কনড্রিকথিস মাছের ক্ষেত্রে। ওকে, কনড্রিকথিস মাছ একটু এমনই হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এই কনড্রিকথিস মাছের যে লেজটা থাকবে, লেজটা থাকে হেটেরো সার্কাল। ওদের লেজ কেমন? ওদের লেজ থাকে হেটেরো সার্কাল, হেটেরো সার্কাল ধরনের, মানে অসম লেজ। হেটেরো মানে কি? অসম, মনে করো এরকম এরকম বড়, দেখো দুইটা লেজ অসমান, তাই না? হেটেরো সার্কাল। অ্যাক্টিনোপটেরিজিটা হচ্ছে হোমো সার্কাল, মানে সমান সমান ধরনের লেজ, লেজের দুইটা অংশ সমান, মনে করো এই এই এরকম দুইটা অংশ সমান, এটাকে বলে হোমো সার্কাল লেজ। আর সার্কোপটেরিজির লেজ হচ্ছে ডাইফি সার্কাল, অর্থাৎ একদম লম্বা, একদম দেহের মাঝখান থেকে শুরু করে ওর পাখনাগুলো, এর পাখনাগুলো লেজের সাথে মিশে গেছে, এটাকে বলে ডাইফি সার্কাল। তাহলে সার্কোপটেরিজির ইয়েটা কি? ডাইফি সার্কাল। ওকে, আচ্ছা, এখানে আইসের ব্যাপারটা খুবই আসে, আইস নিয়ে। কার আইস দেখতে কেমন? ওরটা বলা হয় প্ল্যাকয়েড, এটা এখানেই দেখলাম প্ল্যাকয়েড আইস বলা হয় কনড্রিকথিসের প্ল্যাকয়েড। ওরটাকে বলা হয় সাইক্লয়েড, সাইক্লয়েড বা টিনয়েড, সাইক্লয়েড অথবা টিনয়েড, ঠিক আছে, সাইক্লয়েড অথবা টিনয়েড। আর এরটাকে বলা হয় গ্যানোয়েড আইস, গ্যানোয়েড আইস, ঠিক আছে, গ্যানোয়েড আইস। এই তিনটা জিনিস মাস্ট, এই তিনটা জিনিস তোমাকে মাস্ট 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 জানতেই হবে, ঠিক আছে? তুমি অন্য কিছু জানো না জানো, এই তিনটা ভাই এমসিকিউ এর জন্য মাস্ট, এগুলো থেকে এমসিকিউ আসবে। আর এখন যদি বলো কনড্রিকথিসের উদাহরণ কি, যাই বলো, হাঙর, শার্ক, হ্যাঁ, বা তোমার হচ্ছে যে স্টিং রে, এগুলা, হ্যাঁ, স্টিং রে এগুলা। আর অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রুই, কাতলা, আমরা যেগুলো চিনি, রুই, কাতলা, ইলিশ, এগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর সার্কোপটেরিজি হচ্ছে সিলাকান্ত, লাংফিশ, সিলাকান্ত, সিলাকান্ত, লাংফিশ, এরা হচ্ছে সার্কোপটেরিজির উদাহরণ। ওকে, তাহলে আমরা এই কমন, এই যে এমসিকিউ এর জন্য তোমরা সিকিউতে যখন আসে তখন আরো বেশি উদাহরণ লিখো, ওই ফুলকারন্ধ্র, কার কয় জোড়া, এগুলো আছে। যেমন এই যে কনড্রিকথিসকে, হ্যাঁ, কনড্রিকথিসকে একটা জিনিস বলা হয়, মানে কনড্রিকথিসকে বলা হয় হচ্ছে যে তোমার, ওকে তো তরুণাস্থিময় মাছ বলা হয়, কিন্তু এই অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মি পাখনা। হ্যাঁ, মানে তোমার হচ্ছে রশ্মি পাখনা বিশিষ্ট, মানে ওদের পাখনাগুলো থাকে যে রশ্মি পাখনা বিশিষ্ট। ওকে, রশ্মি পাখনা বিশিষ্ট। সার্কোপটেরিজির গুলো থাকে পিণ্ডাকার, পিণ্ড পাখনা, মানে পাখনাগুলা পিণ্ডাও, মাংস পিণ্ডের মতো, পিণ্ড পাখনা, পিণ্ড পাখনা। তাহলে ওটা পিণ্ড পাখনা, ওটা রশ্মি পাখনা, ওটা কি? রশ্মি পাখনা। পাখনাগুলোর মধ্যে এরকম দাগ দাগ রশ্মি থাকে, এই কথাগুলো বলছে। তাহলে আমরা মোটামুটি এমসিকিউ এর জন্য এতটুকু আমাদের হয়ে গেছে, এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে প্ল্যাকয়েড কার? কনড্রিকথিসে দেখা যায়। প্ল্যাকয়েড কোথায় দেখা যায়? কনড্রিকথিসে দেখা যায়। তোমাদের যে কোনোটা আসতে পারে এখানে, সাইক্লয়েড আসতে পারে বা গ্যানোয়েড আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এবার আসো, নিচের কোনটি ডিম্ব জরায়ুজ প্রাণী? নিচের কোনটি কি বলছে দেখো, ডিম্ব জরায়ুজ প্রাণী। ডিম্ব জরায়ুজ মানে ভিতরে থাকে ডিম্ব জরায়ুজ প্রাণী, এটা হচ্ছে হাঙরের কথা আমরা বলি। হাঙর হচ্ছে নিজের ভিতরে ডিম্ব রেখে জরায়ুজ অঙ্কুরোদ্গম করে হাঙর। সার্কোপটেরিজি, এই যে দেখো সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য, একটু আগে আমরা সার্কোপটেরিজি পড়লাম, দেখো গ্যানোয়েড আইস মাত্র পড়লাম না, গ্যানোয়েড আইস। হোমোসার্কাল কার? এটা হচ্ছে ছিল একটিনোপটেরিজির। সাইক্লয়েড আইস, একটিনোপটেরিজি, হেটেরোসার্কাল লেজ, এটা কনড্রিকথিসের ছিল। সো সার্কোপটেরিজির বৈশিষ্ট্য এই যে গ্যানোয়েড আইস ছিল, গ্যানোয়েড আইস, তাই না? এটা কিন্তু আমরা সার্কোপটেরিজিতে পড়েছি, সহজ। এরপর আসো একটোথার্মিক প্রাণী কোনটি? আসো একটোথার্মিক মানে কি? যাদের তাপমাত্রা তাপমাত্রা উঠানামা করে, দেহের তাপমাত্রা কি করে? বারবার উঠানামা করে, পরিবেশের সাথে উঠানামা করে। তাহলে এই একটোথার্মিক কারা জানো? একটোথার্মিক হচ্ছে উভচর, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো উভচরের বৈশিষ্ট্যে, উভচর হচ্ছে একটোথার্মিক। আর কি উভচর একটোথার্মিক? ওদের তোমার হচ্ছে নখরবিহীন আঙ্গুল থাকে, তারপরে হচ্ছে যে তোমার ওদের ওই শ্বসন, ওরা ত্বক দিয়ে শ্বসন করে, ফুলকা আছে, মানে সবই থাকে ওদের শ্বসনের জন্য। ওকে, তাহলে এরা হচ্ছে উভচর, ঠিক আছে? উভচর হচ্ছে একটোথার্মিক, ওরা হচ্ছে তো জানো। এখানে হৃৎপিণ্ডের একটা ব্যাপার আছে, যেমন মাছের হৃৎপিণ্ড, খেয়াল রাখবা সবসময়, মাছের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সবসময় কয় প্রকোষ্ঠ জানো? 2 প্রকোষ্ঠ। সবসময় যে কোনো মাছই বলো, এরা 2 প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়, এভাবে থাকবে 2 প্রকোষ্ঠ। কিন্তু এই উভচরের ক্ষেত্রে ওর হৃৎপিণ্ড, হ্যাঁ, কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড দেখা যায়। ওদের যে লার্ভা দশা থাকে, ওদের লার্ভা দশাটাকে কি বলে? ট্যাডপোল, এটা আমরা জানি, ট্যাডপোল লার্ভা দশা থাকে। এতটুকু, এই কয়েকটা জিনিস জানলেই হবে যে উভচর, একটোথার্মিক, এগুলো। তাহলে এর উদাহরণ কি? যে ব্যাং, উভচরের উদাহরণ কি? ব্যাং, জানোই, ব্যাং কমন উদাহরণ, ব্যাং। আচ্ছা, এরপরে আমরা আসি, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে পাওয়া যায়? কোন সরীসৃপের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ? এটা হচ্ছে ব্যতিক্রম একটা কুমির, ঠিক আছে, কুমিরে। এখন দেখো সরীসৃপ যখন আসে, সরীসৃপে আমরা জানি ওরা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী, কোল্ড ব্লাডেড এনিম্যাল, কোল্ড ব্লাডেড এনিম্যাল। এখন এই সরীসৃপ সাধারণত আমরা দেখি ওদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকে, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড। ওদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এটা হচ্ছে সরীসৃপের হৃৎপিণ্ড, এটা কি? সরীসৃপের নরমাল হৃৎপিণ্ড। তবে এখানে ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে কুমির। এই যে কুমির, ওর সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ আছে, ব্যতিক্রম হচ্ছে কুমির। ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আসো সরীসৃপের বাকি বৈশিষ্ট্যে যদি যাই, তাহলে ওদের এপিডার্মাল আইস থাকবে, ওদের দেহের মধ্যে এপিডার্মাল আইস, হ্যাঁ, এপিডার্মাল আইস থাকে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এপিডার্মাল আইস,
উপরে দেহের উপরে তুমি দেখবা কুমিরের উপরে এরকম শক্ত শক্ত এরকম মানে আঁশের মতো এরকম থাকে শক্ত শক্ত, সাপে এরকম একটা আঁশ আলাদা একটা স্পেশাল আইস দেখা যায়, এটাকে বলে এপিডার্মাল আইস। আচ্ছা, তারপরে এদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলি, এদের অক্সিপিটাল কন্ডাইল আছে, হ্যাঁ, এটা মাথার দিকে এরকম পিছনে আমাদেরও আছে এইখানে, তো ওদেরও আছে অক্সিপিটাল কন্ডাইল থাকে, অক্সিপিটাল কন্ডাইল থাকবে, ঠিক আছে। এই কমন বৈশিষ্ট্যগুলো হয়তো তোমাকে এমসিকিউতে দিতে পারে। অক্সিপিটাল কন্ডাইল, এই যে মাথার দিকে এরকম একটা উঁচু অংশ থাকে, এটাকে অক্সিপিটাল কন্ডাইল বলে। এরপরে দেখি আমরা ডায়াফ্রাম, এখন বলছে ডায়াফ্রামে, তো এর জায়গায় এই ডায়াফ্রাম জানার আগে তোমাকে একটা পাখির ব্যাপারে একটা জিনিস বলে নিই, ঠিক আছে। পাখি, খেয়াল করো, পাখি এরা হচ্ছে সর্বপ্রথম প্রথম প্রথম সমষ্ণ শোণিত প্রাণী, মানে যারা এন্ডোথার্মিক, যাদের তাপমাত্রা দেহের তাপমাত্রা উঠানামা করে না, সমষ্ণ শোণিত প্রাণী। এটা কি প্রথম সমষ্ণ শোণিত প্রাণীকে, এই যে পাখি। আচ্ছা, পাখির ব্যাপারে আরেকটা জিনিস বলা হচ্ছে, ওদের বায়ুপূর্ণ অস্থি, ওদের হাড্ডিগুলো শক্ত থাকে না, বায়ুপূর্ণ থাকে, মানে হালকা হয়ে যায়, বায়ুপূর্ণ অস্থি থাকে। তারপরে চঞ্চু থাকে, ঠোঁট, ওদের ঠোঁটটা এরকম চঞ্চু হয়, লম্বা, কাকের ঠোঁট দেখছো না এরকম লম্বা থাকে, এগুলোকে বলে চঞ্চু। তো এটা থাকে, এবং পাখি হচ্ছে প্রথম সমষ্ণ শোণিত। এই লাইনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রথম সমষ্ণ শোণিত অর্থাৎ এন্ডোথার্মিক। এটাকে ইংরেজিতে কি বলা হয়? এন্ডোথার্মিক, মানে ওদের তাপমাত্রা উঠানামা করে না, যেই তাপমাত্রা সেটাই থাকে। আমাদের মতো, আমাদেরও কিন্তু দেহের তাপমাত্রা উঠানামা করে না, আমাদের যেমন থাকে তেমনি। এই যে পরিবেশ গরম হয়ে গেল আমাদের তাপমাত্রা বেড়ে যাবে, পরিবেশ ঠান্ডা হয়ে গেল আমাদের দেহের তাপমাত্রা ঠান্ডা হয়ে যাবে, এমন কি হয় না। সো আমরা হচ্ছে এন্ডোথার্মিক, স্তন্যপায়ী। তো এই স্তন্যপায়ীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই ডায়াফ্রামকে খুঁজে পাবো, এই ডায়াফ্রামকে আমরা স্তন্যপায়ীর মধ্যে খুঁজে পাই। তো স্তন্যপায়ী এটা আলাদা করে আসলে বলার নাই, যেমন স্তন্যপায়ীতে তুমি কি কি জানো, যে আরবিসিতে নিউক্লিয়াস নাই, হ্যাঁ, ওর আরবিসিতে নিউক্লিয়াস নেই, এটা আমরা সবাই জানি। তারপরে আমাদের হচ্ছে পিনা থাকে কানে, কানে কি থাকে? পিনা, কানে কি থাকে? পিনা থাকে। এরপরে আমাদের হচ্ছে এরকম ডায়াফ্রাম দিয়ে, এই যে বক্ষ, এই যে বক্ষ এবং উদর এর মাঝে কি থাকে? ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম থাকে। তাহলে ডায়াফ্রামের কাজ কি? বক্ষ ও উদরকে পৃথক করা, বক্ষ ও উদর গহ্বরকে পৃথক করে। আচ্ছা, এরপরে আমাদের স্তন্যপায়ী, আমরা বাচ্চা জন্ম দেই, বাচ্চা প্রসব করে, আমরা কি করি? বাচ্চা প্রসব করি, তাই না? আমরা বাচ্চা জন্ম দেই, আমাদের ভিতরে মা, স্ত্রী, আমাদের মায়েরা কি করে? বাচ্চা পেটে রেখে তারপরে এটাকে জন্ম দেয়, তাহলে আমরা বাচ্চা কি করি? প্রসব করা হয়। আচ্ছা, পাখির হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? এটার হৃৎপিণ্ড হার্ট কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। এটার হার্ট একদম সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। আর আমাদের হৃৎপিণ্ড স্তন্যপায়ীর, আমাদেরও সেম, আমাদের হার্টও কি? আমাদের হার্টও 4 প্রকোষ্ঠ। আমাদের হার্ট কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ, তাই না? এটাই। তো এই জিনিসগুলাই আমাদের লাগবে, যতটুকু আমাদের এখানে দরকার ততটুকু। এইটুকু তোমরা পড়লেই তুমি দেখবা যে তোমার এখান থেকে আর কিছুই লাগতেছে না, একদম আমাদের চ্যাপ্টারের শুরু থেকে এটা। আর নন কর্ডাটা কর্ডাটার একটা পার্থক্য, এটা তোমাদের রিটেনে বেশি আসে, সৃজন মানে এমসিকিউতে কিছু না, তাও একটু জেনে নাও। যেমন দেখো, নন কর্ডাটার কর্ডাটার একটা বেসিক পার্থক্য, আমরা এই লাস্ট অব্দি মাছ থেকে উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী যাই শিখলাম, এরা ছিল কর্ডাটা। আর এর আগে যেগুলো শিখছি পরিফেরা থেকে কাইনোডার্মাটা, তারা ছিল নন কর্ডাটা। এই নন কর্ডাটাদের যে স্নায়ুরজ্জু, এই যে আমাদের পিছন দিয়ে স্নায়ুরজ্জু, এই স্নায়ুরজ্জুটা নন কর্ডাটার ক্ষেত্রে থাকে অঙ্কীয় দিকে। এটা কি? অঙ্কীয় দিকে থাকে। আর আমরা যারা কর্ডাটা, তাদের ক্ষেত্রে এটা থাকে পৃষ্ঠীয় দিকে। ওকে, পৃষ্ঠীয় দিকে স্নায়ুরজ্জু থাকে, মানে স্নায়ু, আমাদের ব্রেইনের অংশটা। আচ্ছা, আমাদের উল্টা, আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? অঙ্কীয় দিকে। আমাদের হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে থাকে, ওদের হৃৎপিণ্ড থাকে পৃষ্ঠীয় দিকে। কোথায় থাকে? পৃষ্ঠীয় দিকে। ওকে, আমাদের নটকর্ড থাকে বা আগে ছিল, ওদের কখনোই নটকর্ড থাকে না, নন কর্ডাটার কখনোই নটকর্ড এসব থাকে না। ওকে, নন কর্ডাটার কখনো ফুলকা থাকে না, আমাদের ফুলকা থাকে। কর্ডাটার ক্ষেত্রে ফুলকা থাকে, যেমন মাছের ফুলকা আছে, তোমরা পড়েছো, মাছের ফুলকা থাকে। তো এরকম সবারই ফুলকা থাকে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে যে তোমার পুরো ব্যাপার। আমার মনে হয় যে এই চ্যাপ্টারের যা যা লাগবে সবকিছু এখানে আছে। সো সবগুলো আমি এখানে বলে দিলাম। এই চ্যাপ্টারের অনেক এমসিকিউ, সো সবগুলো একটু এইভাবে বেছে বেছে পড়বা, ইনশাল্লাহ তোমাদের আর এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ ইনশাল্লাহ তোমরা কেউই আটকাবা না। ভাইয়া যা বলে দিলাম তাই হবে। আরেকটা জিনিস মনে রাখবা, আরেকটা তথ্য দিয়ে দিই, কর্ডাটার ক্ষেত্রে এই যে কর্ডাটার একটা অংশ থেকে থাইরয়েড গ্রন্থি তৈরি হয়। কর্ডাটার যে এন্ডোস্টাইল একটা অঙ্গ থাকে, এই এন্ডোস্টাইল অঙ্গটা থেকে পরবর্তীতে কি হয়? থাইরয়েড গ্রন্থি হয়। এন্ডোস্টাইল থেকে কি হয়? কর্ডাটার থাইরয়েড গ্রন্থি হয়। এই তথ্যটা যে কোনো সময় অনেক জায়গায় আসতে পারে, একটু দেখে রাখবা। এন্ডোস্টাইল অংশটা থেকে থাইরয়েড গ্রন্থি তৈরি হয়, এতটুকু। সো দিজ আর অল অ্যাবাউট প্রাণীর শ্রেণীবিন্যাস। ইনশাল্লাহ সামনে পরবর্তীতে অন্য অংশগুলো নিয়ে আলোচনা হবে।